ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব সংখ্যা ৮২। কণ্ঠে জান্নাতুল ফেরদৌস মুনিম। মাটিতে লুটিয়ে পড়ার সময় বুক পকেট থেকে ছিটকে পড়ল ফোনটা। সামান্য শব্দ লাগলো, ভাঙা স্ক্রিনে শেষবারের মতো জ্বলে উঠল একটা ছবি। নিভু নিভু ঘোলাটে চোখে ছবিটার দিকে তাকালো প্রণয়। মুখ থেকে খুব আস্তে অস্ফুটভাবেই বেরিয়ে এলো, রক্ত জবা। শিকদার বাড়ির ড্রয়িং রুম জুড়ে অসংখ্য মানুষের আনাগোনা আর ফুপিয়ে ফুপিয়ে বিলাপ করার শব্দে সুখের ঘুমটা ভেঙে গেল প্রিয়তার। মুখ তেতো হলে ভীষণ, সে বিরক্ত নিয়ে চোখ কষলে বাহিরে পা রাখতেই দেখল শিকদার বাড়ির সকলের চোখে পানি। অনুশ্রী বেগম বারবার জ্ঞান হারাচ্ছে, কিছু বুঝতে পারল না প্রিয়তা। প্রিয়তা কৌতূহল নিয়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। একটা জায়গায় জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে সকলে, কেন যেন বারবার আহাজারি করে বলছে, আহা গো, এত অল্প বয়সে পোলাটা গেল চইলা, এখন কি জনের সময়। মহিলার কথায় গায়ের পশম দাঁড়িয়ে গেল প্রিয়তার দৌড়ে সামনে যেতেই থমকে গেল। শিকদার বাড়ির মাঝ বরাবর সাদা কফনে মুড়িয়ে পাশের খাটিয়ে শুয়ে রাখা হয়েছে কাউকে। দৃশ্যটা দেখেই কলিজাটা ছ্যাদ করে উঠল প্রিয়তার। মোহগ্রস্তের মতো সামনে পা বাড়াতেই বাতাসে ভাসা ধূপের গন্ধ লাগলো, দম বন্ধ হয়ে এলো, লাশের মুখ থেকে কাপড় সরে গেল সাথে সাথে। না! চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে বসলো প্রিয়তা। নিস্তব্ধ কক্ষে তার চিৎকার প্রতিধ্বনিত হলো আরো ভয়ঙ্করভাবে। দরদর করে ঘামছে মেয়েটা, শরীর বেয়ে ইতিমধ্যে শীতল স্রোত বয়ে গেছে, পরনের জামা কাপড় ভিজে জুবুথুবু ইতিমধ্যে। কাঁপতে কাঁপতে আশেপাশে থাকলো প্রিয়তা। সুদূরে কোনো মসজিদ থেকে ভেসে আসছে আজানের সুমধুর ধ্বনি। প্রিয়তার সূক্ষ্ম চুলে হাত বুলিয়ে সুখে একটা ঢোক গিলে নিল সে। এখন বাজে ঘড়িতে ৮:৪৫। এবার চারদিকের মসজিদগুলোতে একসাথে শুরু হয়েছে ফজরের আজান। প্রিয়তার শরীর বরফের নেই ঠান্ডা, হাঁপুড়ের নেই ওঠানামা করছে তার বুক, থরথর করে কাঁপছে হাত পা সহ সমগ্র শরীর। গায়ে প্রয়োজনীয় বলটুকু পাচ্ছে না মেয়েটা। মনে হচ্ছে যেন ইহ জগতে নেই সে। এটা কি দেখলো? কার লাশ দেখলো? তার প্রণয় ভাইয়ের স্বপ্ন কল্পনার পুনরাবৃত্তি করতে পুনরায় গা কাটা দিয়ে উঠলে আটকে চিৎকার করে ওঠে প্রিয়তা। চারদিকে গোলা বারুদ আর তাজা রক্তে এক প্রবহ রণক্ষেত্র। মানুষের গোগানির শব্দ, আর্তচিৎকার রাতটাকে যেন করে তুলেছে অভিশপ্ত। অন্ধকার রাতটা যেন গিলতে এসেছে সমস্ত সুখ। শ্বাস ফেলার জো নেই। পিচঢালা রাস্তায় গড়িয়ে রক্তের নদী মতোই প্রবাহিত বহুদূর। পুলিশ, সাইরেন, প্রেকটল আর কত শত সেনা মিলে ঘিরে রেখেছে বলিষ্ঠ দেহের পুরুষকে। পাহাড়ের মতো বিশাল শরীরটা আস্তার অসহায়, যে বুক দিয়ে সর্বক্ষণ আগলে রাখত তার চান পাখিকে। সে বুক আছে রক্তে চুইচুম্বর, চুয়ে চুয়ে পড়ছে ঝর্ণার ন্যায়। থেকে থেকে কেঁপে উঠছে প্রণয়ের শরীর, নিস্তেজ হয়ে আসছে ধীরে ধীরে। হয়তো কোনো শব্দ আওড়ানোর তারা কণ্ঠনালীতে বাড়ি খাচ্ছে, হয়তো এখনো গলার কাছে পাকিয়ে আছে কিছু কথা, চোখ দুটো কর্নিশ ভর্তি জল। হয়তো তার বলিষ্ঠ রুহু এই দেহের মায়া ত্যাগ করতে পারছে না। যদি সে একবার এই দেহ ছেড়ে দেয় তো কোনোদিনও দেখতে পাবে না তার ফুলকে। হারানোর ভয় তার রুহকে কেঁপে তুলছে শক্ত করে। প্রণয় এক হাত নাড়ছে, ভেতরের মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে নাকি কে জানে। তার কাতরানো চোখ দুটো এক সমুদ্র তৃষ্ণা নিয়ে তাকাচ্ছে দূর আকাশে। বুকের ভেতরে অবুঝ হৃৎপিণ্ডটা বুঝি এখনোই ধুকধুক করছে কিসের আশায়। তার জান পাখিকে আরেকবার ফিরে পাওয়ার আশায়। কিন্তু তা কি আর হয়? ওই বুকটাই যে এখন ২০-২৫খানা বন্দুকের নল তাক করা। শুধু এক টিকার চাপ দিলেই চোখের নিমিষে ঝাঁঝরা হয়ে যাবে কারো ঘর, কারণ নিরাপদ আশ্রয়স্থল। জীবনের অন্তিম ক্ষণে দাঁড়িয়ে এসে হেসে ফেলল প্রণয়। এরা এত নিষ্ঠুর কেন? এরা আঘাত করার জন্য শরীরের এত এত জায়গা থাকতে এরা কেন খুঁজে খুঁজে বুকটাই বেছে নিল? যেই জায়গাটা বেছে নেয় সেখানে আঘাত করলে ভীষণ কষ্ট পায় প্রণয়। ওরা কি একবারও জানতো না ওইখানে আঘাত করলে কতটা কষ্ট প্রণয় পাবে? তাহলে বোধ করি এতটা নিষ্ঠুর হতে পারতো না তারা, এভাবে কারো ঘর ভেঙে রক্তাক্ত করতে। তার অবুঝ জানটা যে শান্তিতে ঘুমোয় এই খাঁচায়, তা কি তারা জানে? মৃত্যুর পথযাত্রী মানুষ নাকি প্রতিনিয়ত পানির তৃষ্ণায় ছটফট করে, অথচ প্রণয় ছটফট করছে মায়াবিনীর মুখটা একটিবার দেখার তৃষ্ণায়, একবার ছুঁয়ে দেখার তৃষ্ণায়।
একবার বুকে চাপটে ধরে ভালোবাসি বলার তৃষ্ণায়। ফোর্স দলবদ্ধ হয়ে শুট করার প্রস্তুতি নিতে গুলির তীব্র শব্দ ভেসে এলো পিঠ থেকে। এক মুহূর্তেই মনোযোগ ছুটে গেল সবাই। সকলে একত্রে দৃষ্টি নিক্ষেপ করলো কালো রঙের টর্চওয়ালা গাড়ির ওপর। গাড়ির লকে পরপর দুবার শুট করতে বেরিয়ে এলো শুদ্ধ। তার রক্তবর্ণ আগ্রসী চোখ দুটো যেন কারো বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। প্রত্যেকে অবাক নয়নে তাকিয়ে আছে শুদ্ধের দিকে। ডক্টর চৌধুরীর মতো সেলিব্রিটি ডক্টর কে চেনে না এমন কেউ নেই, কিন্তু এমন পরিস্থিতিতে তার সম্মুখীন হওয়ার আশা কেউ করেনি। শুদ্ধ সূক্ষ্ম নজরে চাইলেও ফোর্সের দিকে। প্রত্যেকটা সোলজারের হাতেই একে 47 আর শুদ্ধের হাতে কেবল প্রণয়ের দুটো রিভলভার। তাদের মনোযোগ ভঙ্গ হওয়ার সময় দিল না শুদ্ধ। বীরের মতো ফায়ার করা শুরু করলো আচানক। একের পর এক রক্তাক্ত নিথরদেহ লুটিয়ে পড়লো পিচঢালা রাস্তায়। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই তাকে ঘিরে ফেলা হলো শতাধিক ব্ল্যাক ফোর্স কার। পোকার মতো বিড়বিড় করছে যেন ব্ল্যাক ফোর্স আর কালো রাইফেলধারী সামগ্রিক গার্ড। ব্যাপারটা এত দ্রুত হলো, সোলজাররা ঠিক মতো বুঝে উঠতে পারলো না ব্যাপারটা। শুদ্ধ মিস্টার পিউরেসর আর গার্ডরা মিলে হামলা পড়ল জার্মান সেনাদের ওপর। মুহূর্তেই বেঁধে গেল ভয়াবহ সংঘর্ষ। জার্মান আর আমেরিকান সেনাদের কেউ যে আর বেঁচে ফিরবে না তাতে নিয়ে কোনো সন্দেহ রাখতে পারল না কেউই। ড্রোনের বাণীতে রক্তের ধারা মিলে যাচ্ছে ঝর্ণার মতো। শুদ্ধ আর জাভেদের এত এত লাশের ভিড়ে পাগলের মতো খুঁজছে প্রণয়কে। খুঁজতে খুঁজতে দূর থেকে প্রণয়ের মুখটা আবছা দেখা মাত্রই দাঁড়িয়ে পড়ল শুদ্ধ। তার প্রাণের বন্ধু বা শত্রু যাই হোক, নিথর হয়ে পড়ে আছে রক্ত ভেজা রাস্তায়। হিতাহিত জ্ঞান হারিয়ে প্রাণপণ তার দিকে দৌড়ে যেতে নিল শুদ্ধ, কিন্তু তার নিকট পৌঁছানোর পূর্বে দেখল তার চোখের সামনে পড়ে আরও 3টে শুট দিল প্রণয়ের বুক বরাবর, সেই একই জায়গায়। এমন দৃশ্য দেখা মাত্রই পথে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে গেল শুদ্ধ। প্রণয়ের বিশাল পেশিবহুল শরীরটা দুবার ঝাঁকিতে নিথর হয়ে গেল। দূরে দাঁড়িয়ে থাকে জমিন কাঁপিয়ে চিৎকার দিল শুদ্ধ। পাগলের মতো ছুটে এলো জাভেদ। শুদ্ধ উদ্ভ্রাটের নেই দৌড়ে গেল প্রণয়ের কাছে। যেতে গিয়ে উষ্টা খেলো 2-3 বার, হাঁটু গেড়ে বসে পড়ল। শুদ্ধ বোকা বোকা চোখে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। অতঃপর প্রণয়ের নিথর শরীরটা বুকে জাপটে ধরে বিশাল এক চিৎকার দিয়ে উঠল। প্রণয়ের হৃৎপিণ্ড উষ্ণ রক্তে ভিজে উঠল শুদ্ধ। সেদিকে তার খেয়াল নেই। পাগলের মতো প্রণয়ের শরীরটা ঝাঁকাতে ঝাঁকাতে বিলাপ করতে শুরু করলো। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলল, ভাই, এই ভাই, চোখ খোল, ওঠ, তাকা আমার দিকে, দেখ আমাকে, তোকে ডাকছি তো আমি। এই, তুই তো ছোটবেলা থেকে আমার সব কেড়ে নিয়েছিস, আমার সুখ, আমার ভালোবাসা, আমার শৈশব, আমার প্রতিটা পছন্দ সব কেড়ে নিয়েছিস। যা কিছু আমার ভালো লাগতো সব কিছু তোর চাই। তোর ভাগ্যর জোরে তুই সেসব পেয়েও যেতি। অভিযোগ করার জায়গা ছিল না আমার, তবুও তো তোকে ভালোবাসি বল। তোকে দিয়েছি সব, তাহলে কেন আমাকে ছেড়ে যেতে চাস? একদম মরার কল্পনাও আনবি না। তুই মরতে পারিস না। প্রণয় নিথর শরীরটা বুকে জড়িয়ে আরো জোরে চিৎকার করে ওঠে শুদ্ধ। প্রণয়ের রক্তে মাখামাখি হয়ে যাচ্ছে শুদ্ধ, তাতে তার আরত চিৎকার আশেপাশের বাতাস ভারী করে তুলছে। নিশাচর প্রাণীগুলো যেন কেঁপে উঠছে, কেঁদে উঠছে নীরবে। শুদ্ধ একদম নির্জীব। তুই মরতে পারিস না, তোর জানের কথা ভেবে হলেও তুই মরতে পারিস না। আমি না হয় তোর শত্রু, কিন্তু ওই মেয়েটার কথা একবার ভাব। তুই মরলে ওকে কে দেখবে? তোর জানকে কে দেখবে বল? কে রক্ষা করবে? কে আগলে রাখবে? কে ভালোবাসবে? এই ভাই ওঠ, তোকে ছাড়া এই মেয়েটা একদমই অসহায়। তুই তো জানিস তোকে কতটা ভালোবাসে, তোকে ছাড়া বাঁচতে পারবে না। তো লাশের ভার আমি তো সয়ে নিব, কিন্তু ওই মেয়েটা কিভাবে সইবে বল? প্রণয়, এই প্রণয়, ছেড়ে যাবি? ছেড়ে যখন যাবি তাহলে আমার ভালোবাসা কেড়ে নিলি কেন? আর নিলি তো এত যত্ন করে ফেলে যাচ্ছিস কেন? নীরবে পাশে দাঁড়িয়ে কাঁদছে জাভেদ। শুদ্ধের পাগলামিতে শান্ত করা যাচ্ছে না। জাভেদ শুদ্ধের কাঁধে হাত রাখলো, নিজে শক্ত রাখার চেষ্টা করে বলল, নিজেকে সামলান স্যার, আপনি এমন করলে আমরা কোথায় যাব? শুদ্ধ এবার শুনল না। আকাশ পানে তাকিয়ে আর্তনাদ করলো, হে আল্লাহ, তুমি তোমার করুণার সাগর, তুমি চাইলে সব হয়, এমন কিছু নেই। তুমি একটু সদয় হও মাবুদ।
প্রয়োজনে তুমি আমাকে নিয়ে যাও। দেখো, এই দুনিয়ায় সবার থেকে আমার কেউ নেই, আমি একা। আমাকে কেউ চায় না, কেউ ভালোবাসে না। আমি মরে গেলেও কারো কিছু যায় আসবে না। আমি মরে গেলে কেউ কাঁদবেও না। হয়তো দাফন করার পর সবাই মনে রাখবে, কেউ কেউ ভুলেও যাবে। কিন্তু মরলে একটি মেয়ে নিষ্পাপ মেয়ে পাগল হয়ে যাবে, শেষে মরে যাবে। ও মাবুদ, তোমার এই পাপিষ্ঠ বান্দার জীবন ভিক্ষা দাও। শুদ্ধ বলতে বলতে লক্ষ্য করলো প্রণয়ের শরীরে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। শুদ্ধ চিৎকার দিয়ে ওঠে, অ্যাম্বুলেন্স ডাকো। জাভেদ, অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স। ইয়েস স্যার। ইডিয়েট, এত দেরি লাগে কেন আসতে? আমার ভাই তো মরে যাবে। যাবে তো শব্দ করে কান্না করে দিল। নিজের অন্নদাতা বড় ভাইকে এমন রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে পড়ে থাকতে দেখতে কলিজা ছিঁড়ে যাচ্ছে তার। শিকদারদের বংশ মর্যাদা, শিকদারদের অহংকার, তাদের গৌরব, তাদের রক্ত সব ধুলেই মিশে যাচ্ছে। চারদিকে লাশের স্তূপ আর বারুদের গন্ধ। ইমার্জেন্সি সাইরেন বাজিয়ে ঝড়ের বেগে এসে থমকালো সাদা অ্যাম্বুলেন্সটা। শুদ্ধ সাদা শার্ট, রক্তে ভিজে একদম যুবো যুবো অবস্থা। স্ট্রেচার আনো জলদি। প্রণয়কে এক সেকেন্ডের জন্য ছাড়লো না শুদ্ধ। উন্মাদের মতো বেড়েই চলেছে উন্মাদতা তার। ভয় একটাই, যদি বেইমানি করে, ছেড়ে দিয়ে যদি ফিরে আসে। প্রণয়ের নিথর শরীরটা তুলতে বেগ পেতে হলো চারজনকে। শুদ্ধর মনে হচ্ছে কোনো মানুষ নয়, এ কোনো যেন পাহাড় সম ভার কাঁধে তুলছে সে। অ্যাম্বুলেন্সের ভেতরে প্রণয়ের মাথাটা নিজের কোলের ওপর টেনে নিল শুদ্ধ। বরফের মতো ঠান্ডা হতে থাকা নিজের হাত দুটো তালুতে ঘষতে লাগলো। প্রণয়কে বলতে লাগলো, আমার সাথে বেইমানি করিস না আর একটু ভাই, আমার একটু সময় দে। এমন বেইমানিতি করতে পারিস না। প্রভাবশালী শরীরটা আজ নিস্তব্ধ নিস্তেজ ধূলির সাথে পরিণত হয়েছে। ঘন্টা খানেক আগেও মানুষটা হাসছিল, কথা বলছিল। সেই মানুষটার পরিণতি এখন দেখলে কেউ মেলাতে পারবে না অতীতের সাথে। শুদ্ধ নিজেও একজন অভিজ্ঞ ডাক্তার, আজ ছেলে মানুষই করছে। মেডিকেল সায়েন্সের এত এত বই পড়া সত্ত্বেও আজ মেডিকেল স্পট সায়েন্স মেনে নিতেও মোটেও রাজি নয় সে। চিকিৎসা বিজ্ঞানের ঊর্ধ্বে গিয়েও আজ আধ্যাত্মিক কিছু একটার ওপর বিশ্বাস বেঁধে রেখেছে সে। ড্রাইভার সর্বোচ্চ গতিতে গাড়ি ছুটিয়ে দিয়েছে। রাস্তার দুপাশে ল্যাম্পপোস্টে তীরের মতো পেছনে ছুটে যাচ্ছে। হাসপাতালে পৌঁছানো মাত্রই ট্রলি নিয়ে ওয়ার্ড বয়রা ছুটে এলো। করিডোর দিয়ে ট্রলিটা যখন এগোচ্ছে, চাকার ঘ্যাস ঘ্যাস শব্দে সুদের বুকের চিরে কলিজায় গিয়ে আঘাত হানছে। ওটি দরজার সামনে যেতেই নার্সের শুদ্ধকে আটকে দিল। সরি স্যার, ভেতরে ঢোকা নিষেধ। চেঁচিয়ে পুরো করিডোর মাথায় তুলে ফেললো শুদ্ধ। কার তীব্রতায় পাগলামির গতি দেখে নার্সরা বাধা দেওয়ার সাহস পেল না। ডক্টর চিন্তিত, দুশ্চিন্তাগ্রস্ত। অনেক খুঁজেও পালস পাচ্ছে না তিনি। নিঃশ্বাস তো আর পড়ছেই না। হাত পা সহ শরীর অঙ্গ প্রত্যঙ্গ বরফের ন্যায় ঠান্ডা। একদম উল্টে পাল্টে কথা বলার চেষ্টা করবেন না ডক্টর, বলে উঠল শুদ্ধ। ওর কিছু হতে পারে না, আমার ভাইয়ের কিছু হতে পারে না। ডক্টর বোঝানোর ভঙ্গিতে বলল। ডক্টর চৌধুরী, নিজেকে সামলান, মনকে শান্ত করুন। আপনি তো সব দেখতেই পাচ্ছেন। কথাটা শোনা মাত্র বেশ উগ্র হয়ে গেল শুদ্ধ। হোয়াট দ্য ফক, মনকে শক্ত করবো মানেটা কি? আপনি কি বলতে চাচ্ছেন? আমার ভাই মরে গেছে? আপনার কত বড় কলিজা, আপনি আমার ভাইকে মৃত বলছেন? জীবিত মানুষকে খুন করার ব্যবসা করছেন নাকি ডক্টর? ডক্টর চৌধুরী, জাস্ট শাট আপ। দ্রুত ইলেকট্রনিক শক দেওয়ার ব্যবস্থা করুন। আমার ভাই ভয় পেয়ে গেছে। দ্রুত নার্সকে ডেকে বলুন। সিস্টার। ওটির নীলচে আলোর নিচে প্রণয়ের পেশিবহুল দেহটা বড্ড অসহায় দেখাচ্ছে। সার্জিক্যাল লাইটে অতিরিক্ত আলোয় জ্বলজ্বল করছে নিষ্পাপ একখানা মুখ। বুকের বাঁ পাশে পরপর 4টা গর্ত। গুলি এখনো বিঁধে আছে বুকের ভেতরেই। চারপাশের পরিবেশটা যান্ত্রিকভাবে ভারী হয়ে উঠেছে। কার্ডিও মনিটরে পরপর 3টে দীর্ঘ সরু রেখা স্থির হয়ে আছে, যার অর্থ হৃৎপিণ্ড স্তব্ধ। ডক্টর ঘামছে। এই পেশেন্ট হয়তো মৃত্যুর খুব সন্নিকটে কিংবা মৃত, কিন্তু তবুও তিনি শেষ চেষ্টা করতে চায়। তিনি হাত দিয়ে কপালের ঘাম মুছে চিৎকার করে নার্সকে বললেন, ডেফিলিয়েন্ট চার্জ করো দ্রুত। যান্ত্রিক ঘন্টা ঘর ঘর শব্দে মেশিনের চার্জ হতে শুরু করলো। ডক্টর স্ত্রীর মতোই দেখতে দুটো প্যারেন হাতে নিয়ে এগিয়ে এলো প্রণয়ের দিকে। ওনার চোখ দুটো বারবার ঘুরে ফিরে প্রণয়ের মুখের দিকে। পেশিদারিত্বর ব্যাঘাতে ঘটাচ্ছে ওনার 50 বছরের সুদীর্ঘ কেরিয়ার জীবনে। ডক্টর আর মুখের দিকে তাকালো না প্রণয়ের। চার্জ টু 200 জুলস ক্লিয়ার। শব্দ শেষ হতে না হতেই প্যাডেল দুটো প্রণয়ের
রক্তাক্ত ক্ষতবিক্ষত বুকের উপর সজোরে চেপে ধরে ডক্টর। সাথে সাথে এক মুহূর্তের জন্য প্রণয়ের নিথর দেহটা প্রবাহিত তীব্র বৈদ্যুতিক তরঙ্গে চাপে কেঁপে উঠল প্রচণ্ডভাবে। বিছানা থেকে দেহটা কয়েক ইঞ্চি ওপরে উঠতেই আছড়ে পড়ল। ডক্টর প্রচণ্ড আশা নিয়ে তাকালো কার্ডিও মনিটরের দিকে, কিন্তু না, একই সেল সরল রেখায় বিন্দুগুলো পরিবর্তন ঘটল না। হার্ট রেট 0, প্রেশার 0, সবকিছু জিরোর কোঠায়। এই রোগী মৃত্যু ছাড়া আর কি? বাইরে থেকে সুদের বুক ফাটা আর্তনা শোনা যাচ্ছে। ভাই, তুই কথা আর খেলাপ করিস না, ফিরে আয়। ডক্টর অধৈর্য হয়ে দাঁতে দাঁত চাপলেন, আবারও বললেন, হচ্ছে না, জাস্ট টু 360 ডিগ্রি, নাও হারি আপ। পরপর আবারও দুবার সেই শখ। প্রণয়ের শরীরটা ধনুকে ন্যায় বাঁকা হয়ে গেল আবারও। ঠিক সেই মুহূর্তে ওটির জানালার বাইরে থেকে ভোরের প্রথম আলো ফুটতে দেখা গেল। চারদিকের মসজিদ থেকে একযোগে শোনা গেল ফজরের আজান। ভারী বাতাসে মিলেমিশে যাচ্ছে এক সুমধুর আজানের রেশধ্বনি। ডক্টর নিজেও শেষ প্রচেষ্টায় নিরাশ হলেন। দীর্ঘশ্বাস ফেলে দৃষ্টিপাত করল নিথর শরীরটার দিকে। হৃৎপিণ্ড চিরতরে থেমে গেছে। মৃত সে, আর কোনো সন্দেহ নেই। সাদা চাদর দিয়ে মুখ ঢেকে দিলেন ডক্টর। হতাশা নিয়ে পেছনে ঘুরতে যাবে, ঠিক তখনই নিস্তব্ধ ঘরে শোনা গেল সঞ্জীবন শব্দ। বিপ বিপ। শব্দটা শুনে স্মিত বিষময়ে থ হলেন ডক্টর। পেছনে ফিরে তাকাতে আরো আশ্চর্য হলেন। মনিটরে সোজা রেখার বিবরণ এসেছে হঠাৎ করে। লাইনগুলো ছোট ছোট ঢেউয়ের মতো লাফিয়ে যাচ্ছে। পালস রেট, হার্ট রেট, ব্লাড প্রেশার, সবকিছুর সংখ্যা 1, 2 করে দ্রুত বেড়ে যাচ্ছে। থমকে যাওয়া হৃৎপিণ্ড যেন হঠাৎ করে সচল হয়ে উঠেছে কোনো এক জাদু বলে। ডক্টর স্মিথ বিষময়ে হতভম্ব হয়ে বলল, ও মাই গড, হাউ ইজ ক্যান পসিবল, হি ইজ ব্যাক। তৎক্ষণাৎ প্রণয়ের হাতে তর্জনী আঙ্গুল কাঁপল বোধ হয়। তার থেকে 1000 মাইল দূরে নিচের ঘরে ঘামে ভেজা শরীরে প্রিয়তা পড়ে আছে সেজদায়। জায়নামাজে মাথা ঠেকিয়ে ডুকরে কাছে। তার ভেতরটা কাতরাচ্ছে অসহ্য যন্ত্রণায়। কণ্ঠে কাতরতা, কথাগুলো স্পষ্ট ভাঙা ভাঙা, তবুও যতটুকু বোঝা যায় প্রিয়তা দুহাত তুলে মোনাজায় বলছে, তাকে সহি সালামতে আমার কাছে ফিরিয়ে দাও মাবুদ, আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দাও। তুমি তো জানো কত পরীক্ষার পর তাকে পেয়েছি। না, তোমার করুণায় পেয়েছি। এটা কেমন স্বপ্ন ছিল, এটা কি দেখালে মাবুদ? আমার কলিজা যে এত জোর নেই। চোখ বুঝতেই ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে প্রিয়তার গাল বেয়ে। চোখের সামনে নিষ্ঠুরভাবে ভেসে উঠল আবারও সেই স্বপ্ন। সাদা কাফনে মোড়ানো বাঁশের খাটিয়ায় শুয়ে রাখা প্রিয় মানুষটাকে দেখেই আবারও চিৎকার করে জ্ঞান হারালো প্রিয়তা। সকাল 6টা। শিকদার বাড়ির গার্ডেন এরিয়ায় তীব্র উৎকণ্ঠা। পায়চারি করছে প্রিয়তা। দুদণ্ড কোথাও স্থির হয়ে দাঁড়াতে পারছে না। আঙ্গুলের মাথায় ওড়না পেঁচিয়ে পেঁচিয়ে এদিক থেকে ওদিক ছুটছে। মূলত অপেক্ষা করছে তার প্রণয় ভাইয়ের জন্য। শীতে অনেকটা কম, ঠান্ডা এখনো হাড়ের ভেতরে অবধি পৌঁছেনি। গায়ে পাতলা একটা সাদা কামিজ প্রিয়তার, মাথায় সাদা ওড়না, পায়ে চটি নেই। নগ্ন পায়ে কদম ফেলে হাঁটছে কচি ঘাসের ওপর। নামাজ ছেড়ে এখানে চলে এসেছে প্রিয়তা। তার প্রণয় ভাই কাল রাতে বলেছে সে আসবে। তার মানে যখন বলেছে আসবে মানে আসবেই। শিশির ভেজা স্নিগ্ধ পরিবেশ। মিষ্টি সকালটা ভরে উঠেছে অজানা পাখির কলককলিতে। তার দৃষ্টি গেট পেরিয়ে সামনের রাস্তায়। হিসেব অনুযায়ী এতক্ষণে চলে আসার কথা। অধীর আগ্রহ নিয়ে তাকাচ্ছে বারংবার প্রিয়তা। তৎক্ষণাৎ যাবৎ অপেক্ষা করতেই ধৈর্য ধরতে পারছে না। ভেতরটা মরে যাচ্ছে অস্থিরতায়। প্রিয়তা ভাবতে ভাবতে দেখলো একটা কালো রঙা গাড়ি ঢুকলো শিকদার বাড়ির গেট দিয়ে। গাড়িটা দেখে হৃৎপিণ্ড ছলাৎ করে ওঠে প্রিয়তার ঠোঁটে ফুটে ওঠে ঝলমলে হাসি। উল্লাসিত সময় পেল না, ছুটে গেল। তবে গাড়িটার কাছে আসতে হাসি মুখ মলিন হলো তার। বদনে নেমে এলো এক টুকরো কালো মেঘ। গাড়ি থেকে নেমে এলো দুটো গার্ড। প্রিয়তার চোখের দিকে তাকিয়ে নিচু করলো। অন্যান্য ভঙ্গিতে সম্মান জানিয়ে একটি বক্স এগিয়ে দিল প্রিয়তার দিকে। গুড মর্নিং ম্যাম, স্যার আপনার জন্য এটা পাঠিয়েছে। প্রিয়তা অবাক হয়ে তাকালো বক্সটির দিকে, তবে বিন্দুমাত্র আগ্রহ দেখালো না সেটির দিকে। তীব্র অধৈর্য হয়ে বলল, উনি কোথায়? আমার প্রণয় ভাই কোথায়? গার্ড দুটো আড়ষ্ট হলো, মাথা নিচু করে এলো খানিকটা। বসের ওয়াইফের সাথে মিথ্যা বলতে গেলেও গলা কাঁপে তাদের। এদের নীরবতা দেখে প্রিয়তা অস্থির হলো। তুলকালাম
তুলনামূলক উঁচু গলায় বলল, কি হলো, চুপ করে আছেন কেন? বলছেন না কেন? আমার প্রণয় ভাই কোথায়? এটা কি আপনাদের নিয়ে আসার কথা নয় তো? গার্ড দুটোর মধ্যে একজন নতমস্তকে ঠান্ডা গলায় বলল, সরি ম্যাম, আমরা কিছু জানি না। স্যার আমাদের এই চকলেট বক্সটা দিয়ে বলেছে আপনার কাছে পৌঁছে দিতে, এর বাইরে কিচ্ছু জানি না আমরা। প্রিয়তা দু চোখ পানিতে টলমল করে উঠল। দীর্ঘ প্রতীক্ষার ফল এমন বিষিয়ে যেতে পারে? বুক ভেঙে এলো কান্নায় তার। গার্ড দুটি একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলো। তাহলে আমরা আসি ম্যাম, বলে প্রিয়তার হাতে বক্সটা ধরিয়ে দিয়ে চলে গেল গার্ড দুজন। প্রিয়তা তাদের আর কিছু বলার সুযোগ পেল না। তার গাল বেরিয়ে টপ টপ তপ্ত উষ্ণ জল। প্রিয়তা বক্সটা খুলে দেখলো সে যেমনটা চেয়েছিল ঠিক তেমনই অনেকগুলো চকলেট। চকলেটগুলো সরাতে একটা চিরকুট নজর এলো প্রিয়তার। ভাঁজ করা কাগজটা খুলতে দেখলো গুটি কয়েক বাংলা অক্ষরে সুদর্শনী লেখা, আমার অভিমানী কলিজাটা, এই নাও তোমার চকলেটের পাহাড়। খুব তো আবদার করেছিলে, এবার খুশি তো? নাও, এখন একটু মিষ্টি করে হাসো তো দেখি। তোমার মিষ্টি ঠোঁটের ওই এক চিলতে হাসিটা তো আমার সুখ, আমার ভালো থাকার প্রেরণা। চকলেটগুলো তুমি খাও, তবে ভালোবাসাটা কিন্তু আমার জন্য রেখো। ইতি তোমার প্রণয় ভাই। আমার ভালোবাসাকে একদম কাঁদাবে না কিন্তু। প্রিয়তার নাক ফুলিয়ে ফুপিয়ে কাঁদছে শব্দ করলো। এরপর কেটে গেল আরও 3টা দিন। পুরো 72 ঘন্টা পেরোনোর পরও প্রণয় একবারও যোগাযোগ করেনি। তার তরফ থেকে কোনো কল মেসেজ আসেনি। কাঁদতে কাঁদতে অনিদ্রায় অনাহারে অসুস্থ হয়ে পড়ে প্রায় প্রিয়তা। প্রণয় যতই দূরে থাকুক, যতই সমস্যায় থাকুক, প্রিয়তার ওপর কিচ্ছু নয়। সে কখনোই এভাবে কিছু না বলে হারিয়ে যায় না। দিনের কোনো না কোনো সময় ঠিকই ফোন করে কণ্ঠে অনেকটা তৃষ্ণা নিয়ে বলে, ভালোবাসি রক্তচাপা। অথচ আজ 3টে দিন হলো দেখা তো দূর, তার কণ্ঠটাও শুনতে পায়নি প্রিয়তা। অথচ পাশের মানুষটা সেদিন আগেই বলেছিল এক্ষুনি আসছি জান। প্রিয়তা সব কিছু বিষ লাগে। সে আর একটুও বাড়িতে থাকতে পারে না। পাগলের মতো ছুটে যায় প্রণয়ের অফিসে। প্রণয়ের অফিসের বারান্দায় বসে বাচ্চাদের মতো বিলাপ করে ডুকরে ডুকরে কাঁদে। গেটের পাহারাদার মধ্যবয়স্ক সিকিউরিটি গার্ড অনেকক্ষণ যাবৎ দেখলেন একটা মেয়ে বসে বসে কাঁদছে। ওনার এমন ফুলের মতো মেয়েটাকে কাঁদতে দেখে যে কারো মনে ব্যথিত লাগবে, মায়া লাগবে, ওনারও তাই হলো। তিনি আর ধৈর্য ধরে রাখতে পারলো না। এগিয়ে এসে মেয়েটার নিকট, মেয়েটার কাছে থেকে দেখে বুঝলো অল্প বয়সী মেয়ে হবে হয়তো। ওনার মেয়ের বয়সী। এত ছোট্ট একটা মেয়ে এখানে বসে কাঁদছে কেন? ভীষণ মায়াল হলো তার। ভীষণ অবাক হলেন তিনি। ভাবলেন ডাকবেন কি ডাকবে না। দোনামেন অবশেষে, আম্মা আপনি কে? এখানে বসে কাঁদছেন কেন? অপরিচিত কারো কণ্ঠ শুনে তাকালো প্রিয়তা। রক্তিম নীলাভ চোখ দুটো তুলে তাকালো ওনার দিকে। মেয়েটার চোখের রং দেখে ঘাবড়ে গেল তিনি। চোখ দুটো এত পরিমাণ লাল যে মনে হচ্ছে বন্ধ করলে তাজা রক্ত গড়িয়ে পড়বে। উনি বুঝলেন ব্যাপারটা গুরুতর, তাই তিনি আর দাঁড়ালেন না। ফটফট বসে পড়লেন প্রিয়তার পাশে। সন্তান স্নেহে মাথায় হাত রাখলেন। অতি আদরে গলায় বলল, আহা কেঁদো না মা। পুতুলের মতো মুখখানি তো কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেছে। তুমি কি চাকরির জন্য এসেছো? তোমার কি চাকরি হয়নি? সেজন্য কি কাঁদছো? ওনার আদরে প্রসব পেয়ে আরও কেঁদে উঠল প্রিয়তা। গুনিয়ে গুনিয়ে কান্নার শব্দে রূপান্তরিত হলো। মধ্যবয়স্ক ভদ্রলোক বললেন মুশকিলে। তিনি প্রিয়তার মাথায় হাত রেখে আবারও বললেন, আচ্ছা মা, তুমি কাঁদছো কেন? ম্যানেজারের মানে স্যারের পিএর সাথে কথা বলে তোমাকে একটা চাকরি পাইয়ে দেবো নাকি? প্রিয়তা দুদিকে মাথা নাড়লো। এতক্ষণে মুখ খুললো হেঁচকি তুলে, আমার চাকরি লাগবে না চাচা, আমার প্রণয় ভাইকে লাগবে। মেয়েটার কথা শুনে কিঞ্চিৎ ভাবলোক হলো ভদ্রলোক। মেয়েটার চাকরির জন্য আসেনি, নামটা কি যেন বললো। তিনি ভালো মতো বুঝতে পারেনি। আমার বুঝলাম না, তুমি চাকরির জন্য আসেনি? প্রিয়তা আবারও দুপাশে মাথা নাড়লো। তাহলে কেন এসেছো? ফুপিয়ে কেঁদে উঠলো প্রিয়তা। থেমে থেমে কন্দনরত করলো, প্রণয় ভাইয়ের জন্য এসেছি। মুখটা হা হয়ে গেল ভদ্রলোকের। তিনি বিস্ময় নিয়ে বলল, তুমি স্যারের বোন? প্রিয়তা আবারও দুপাশে মাথা নাড়লো। তাহলে আমি ওনার স্ত্রী। মুহূর্তেই লোকটার চোখে মুখে অবিশ্বাসের ছায়া নামলো। প্রণয় শিকদার বিবাহিত। অতঃপর চোখ বড় বড় করে তাকালো মেয়েটার দিকে। ছোট্ট বাচ্চাটা একটা মেয়ে, হয়তো ওনার মেয়ের থেকেও 2 বছরের ছোট হবে। এই মেয়েটা নিজেকে প্রণয় শিকদারের স্ত্রী দাবি করছে। এই বিশাল সাম্রাজ্যের অধিপতি প্রণয় শিকদারের স্ত্রী ভাবা চায়। এটা যেন বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে ওনার। আবারও মনে হচ্ছে হতেও পারে। আবরার শিকদার প্রণয় তার ব্যক্তিগত জীবন সম্পূর্ণ প্রাইভেট রাখেন। তা কখনো জনসাধারণের সামনে বা মিডিয়ার
ল্যাম্পলাইনে নিয়ে আসে না। তিনি নিজের স্বাভাবিক করে প্রিয়তাকে উদ্দেশ্য করে বলে, স্যারের জন্য কাঁদছো কেন মা? প্রিয়তা দু হাতে মুখ চেপে ধরলো, ফুপাতে ফুপাতে বলল, উনি 4 দিন আগে ফিরে আসবে বলে এখনো ফিরে আসেনি চাচা। আমি ওনার কোনো খবর জানি না। এটাও জানি না উনি কোথায় আছে, কেমন আছে। এখানে সবাই কত করে জিজ্ঞাসা করলাম, সিকিউরিটি ভেতরে যেতে দিল না। বলতে বলতে ডুকরে কেঁদে উঠল প্রিয়তা। নোনা জলের স্রোতে গলা শুকিয়ে গেল যেন তার। রহমত মিয়ার মায়া হলো মেয়েটার ওপর। সিকিউরিটি চিনতে পারেনি, তাই হয়তো ভেতরে যেতে দেয়নি। আজ কদিন তো চেনেন না তাকে। প্রায় 12 বছর হতে যে এই কোম্পানিতে চাকরি করে। এই কোম্পানি একদম শুরু থেকে আছেন তিনি। তাই আবার আবরাশিকদার প্রণয় সম্বন্ধে বিস্তারিত না হোক, অল্প কিছু ধারণা তো তার অবশ্যই আছে। মেয়েটার কান্না সহ্য হলো না উনার। উনি মালিকের বউ শুনে ভয় পেয়ে সরে গেলেন না, বরং প্রিয়তার মাথায় হাত রেখে আগের মতো স্নেহ ভরা কণ্ঠে বলল, তুই একটু চুপ কর মা, 2 মিনিট শব্দ করিস না। প্রিয়তা ফেলফেল করে তাকালো। রহমত মিয়া নিজের বাটন ফোন বের করে কল লাগালো ম্যানেজার, তথাপি আবরাশিকদার প্রণয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জাবেদের নাম্বারে বেশ কয়েকবার রিং হওয়ার পর অপর পক্ষ থেকে জবাব এলো না। জাবেদ ফোন ধরলো না। তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবারের বেলায় রিসিভ হলো। জাবেদ ব্যস্ত জিজ্ঞাসা করলো, জি চাচা বলেন। রহমত মিয়া বললেন, একবার প্রিয়তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে, স্যার কোথায়? জাবেদ চুপ রইল, চোখ বড় বড় করে ফোনের দিকে তাকালো। প্রিয়তা উত্তেজনা দমি অধৈর্য হয়ে চিত্তে জবাবের অপেক্ষায়। কাঙ্ক্ষিত ব্যক্তির সম্বন্ধে জানার জন্য মরিয়া হয়ে উঠল কান দুটো। রহমত মিয়া ফের বলল, কন বাজান, স্যার কোথায়? জাবেদ কিছুক্ষণ চুপ থেকে বলল, ফ্লোরেন্স নাইটিঙ্গেল হসপিটালে। জবাব শোনা মাত্র বুকের ভেতর ধক করে উঠল যেন। প্রিয়তার কথা শোনার জন্য উদ্যত হলো। রহমত আলী ইশারায় শব্দ করতে বারণ করলেন। কণ্ঠে চিন্তার রেস্ট এনে বললেন, হসপিটালে কেন স্যার? স্যারের কি কিছু হয়েছে? জাবেদ বলতে যাচ্ছিল এর পূর্বেই পাশ থেকে শোনা গেল, ডাক্তার বলছে দীর্ঘ 72 ঘন্টার পর আপনাদের পেশেন্টের সেন্স ফিরেছে। তবে আশঙ্কায়িত তিনি এখনো পুরোপুরি সেন্সে আসেনি। তার আরও 3 থেকে 7 দিন সময়ের প্রয়োজন। 4টা বুলেটের 4টাই ওনার হার্টে লেগেছে, তাও এক সাইডে। হার্ট সম্পূর্ণ থেমে গিয়েছিল, তাই এখন এই নিয়ে দ্বিতীয়বার ওনার হার্ট পাল্টাতে হলো। তবে মনে রাখবেন, হার্ট ট্রান্সফার একটা অত্যন্ত জটিল সার্জারি। ঘন্টার পর ঘন্টা সময় লাগে, বারবার করা যায় না। একবার হার্টের বিশেষ খেয়াল রাখবেন, নাহলে তৃতীয়বার আর আরম্ভ হবে না। তবে বলতেই হবে, ওনার হায়াত আছে, আল্লাহর রহমত আছে, না হলে তো ওনাকে মৃত ঘোষণা দিয়েই দিয়েছিলাম। কিভাবে এই অসাধ্য সাধন হলো কেবল আল্লাহই ভালো জানে। এই নিন আপনাদের বিল। আর পেশেন্টের নামটা কি জানো? আবরাশিকদার প্রণয়। ওকে, বিল আর এই মেডিসিনগুলো কাউন্টার থেকে জমা করে দিন। ডক্টরের কথাগুলো শেষ হতেই কল কেটে দিল রহমত আলী। অজান্তে ওনার চোখের কোণ ভরে উঠল। তিনি ব্যথাত চোখে তাকালো প্রিয়তার দিকে। মেয়েটা একদম নিষ্পাপ পাথরের মূর্তি হয়ে ফেলফেল করে তাকিয়ে আছে, যেন কোনো শব্দ, কোনো বাক্য তার কান অবধি পৌঁছায়নি। রহমত আলী চিন্তিত হয়ে বললেন, আম্মা জান, আপনি ঠিক আছেন? রহমত আলীর কথা শেষ করতে পারলেন না। ওনার চোখের সামনেই বসা ফ্লোরের মেয়েটা লুটিয়ে পড়ল। অতিরিক্ত শক পেয়ে মেয়েটা জ্ঞান হারিয়েছে। মেয়েটা কিভাবে জ্ঞান হারাতে দেখে প্রচন্ড ঘাবড়ে গেল রহমত আলী। প্রিয়তার গালে আলতো করে চাপড় দিয়ে ধীরে ধীরে ভয়ার্থ কণ্ঠে ডাকলো, আম্মা আম্মা। সাড়া দিল না প্রিয়তা। বহু চেষ্টার পর অবশেষে জ্ঞান ফিরল যখন, তাকে সামলানো হয়ে পড়ল বিরাট রণযজ্ঞ। জ্ঞান ফেরা মাত্রই তাকে চিৎকার করে কেঁদে উঠল প্রিয়তা। তার আর্তচিৎকারের শব্দে অস্থিরতায় কেঁপে উঠল প্রত্যেকে মানুষ। প্রিয়তা কারো তোয়াক্কা করল না। রহমত আলী প্রিয়তার পাশে বসে নরম গলায় বলল, আপনার বাসার মানুষকে খবর দেই আম্মা যান, আপনি কাঁদবেন না দয়া করে। অফিস ভর্তি স্টাফ, তাদের চোখে অবিশ্বাস। তারা প্রত্যেকে বিষময় হতভম্ব। সকলের চোয়াল ঝুলে হাঁ হয়ে তাকিয়ে আছে ছোট্ট এই পুতুলের দিকে। আবরাশিকদার প্রণয় একজন ব্যক্তি, যার ইমোশন দেখতে পাওয়া তো দূর, তার চেহারার ভাবগতি পরিবর্তনই খুব কম মানুষের দেখেছে। এই মেয়ের ম্যাচুরিটি লেভেল বলছে এই মেয়ের নাক টিপলে দুধ বেরোবে। এত চাইল্ড কল্ড বিহেভিয়ারের এত ছোট মেয়ে তাদের বস বিয়ে করেছে কেমনে? অবিশ্বাসযোগ্য যেন বিষয় এটা। এত বড় এজ গ্যাপ, না এটা তো রীতিমতো জেনারেশন গ্যাপ।
তাদের আশাহত হওয়ার কারণ সম্পূর্ণ যৌক্তিক, কারণ কল্পনায় তাদের বয়সের কারণ কল্পনায় তাদের বসের স্ত্রী ছিল তাদের বসের মতো পারফেক্ট, সর্বগুণ সম্পন্ন এক পরিণত নারী, আর বাস্তবে বেরোলো বিপরীত। এই মেয়েটা বেবি ফেস আর বেবি স্কিন, এখনো স্পষ্ট। বয়স 16 থেকে 17, নাকি 18-19, নাকি তার থেকেও কম, একটু সঠিক ধারণা করা যায় না। প্রিয়তার অবস্থা বেগতিক, চিন্তা দেখা হলেন, ভয় পেল অনেকে। এসব ঘটনা জানতে পারলে বস তাদের আস্ত রাখবে না। সময়ের সাথে প্রিয়তার চিৎকার, চেঁচামেচি, আর্তনাদ, বিলাপ মেয়েটাকে থামিয়ে দিচ্ছে বারংবার। ভীতগ্রস্ত জনগণের মধ্যে কেন যেন শিকদার বাড়িতে ফোন করে দিল কেউ। তার ঘণ্টাখানেকের মধ্যে ঝড়ের বেগে হাজির হলো প্রেম। কিছুটা দূরে দাঁড়িয়ে চিৎকার করে ডাকলো বনু। বারান্দার এক কোণে হাঁটু গেড়ে মুখ বুজে কাঁদছে, বাচ্চাদের মতো বিলাপ করছে প্রিয়তা। বনের বিভৎস ধ্বংসবস্তু দেখেই আর্তনাদ দিয়ে উঠল প্রেম। ছুটে গেল প্রিয়তার কাছে, হাঁটু গেড়ে বসলো বোনের পাশে। তাদের এই জীবন্ত পুতুলটাকে তার ভাই যত যত্নে, কত আদরে, প্রাণের চেয়েও বেশি প্রিয়। সেই পুতুলটা কিনা কি এই নোংরা ধুলোবালিতে গড়াগড়ি খাচ্ছে। ভাই তুই কোথায়? এই দৃশ্য কলিজায় সয় না। বোনের বুক ফাটা আর্তনাদ দেখে নিজের চোখে পানি ধরে রাখতে পারলো না প্রেম। কিছু বুঝে ওঠার আগেই তার বুকে ঝাঁপিয়ে পড়লো প্রিয়তা। ভাইকে ঝাঁপিয়ে ধরে পাগলের ন্যায় বলতে লাগলো, আমি মরে যাব ভাইয়া, আমার প্রণয় ভাইয়ের এইটুকু কিছু হলে আমি মরে যাব। তোমার ভাইয়ের এই নিষ্ঠুরতা আমায় শেষ করে দেবে। সে কিভাবে পারলো আমাকে একা রেখে চলে যাওয়ার কথা ভাবতে? সে কি জানে না তাকে ছাড়া তার রক্তচোপা বাঁচতে পারবে না? প্রেম বোনের বুকে চেপে ধরলো, নিচে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। বনু বনু বনু, শান্ত হ প্লিজ কলিজা আমার। কিন্তু প্রিয়তার চিৎকার করে উঠলো, বুক পড়ে যাচ্ছে তার প্রণয়ের জন্য। প্রেম নিজকে ধরে রাখতে পারলো না, বোনকে জাপটে ধরে শান্ত করার প্রয়াস। এই খবর তারা 3 দিন আগে পেয়েছে। শিকদার বাড়ির সকল পুরুষ সদস্য এই বিষয়ে অবগত, কেবল জানে না প্রিয়তা। ইচ্ছে করেই জানানো হয়নি তাকে। এই খবর শুনলে তাকে সামলানো যাবে না, পাগলামি করবে, চিৎকার চেঁচামেচি করবে। প্রিয়তা কাঁদতে কাঁদতে বলল, আমাকে আমার জানের কাছে নিয়ে চলো ভাইয়া, আমার প্রণয় ভাইয়ের কাছে নিয়ে চলো। এসব পাগলামি আর সহ্য হচ্ছে না প্রেমের। অসহায় কণ্ঠে বলল, শান্ত হ বনু, তেমন পাগলামি করিস না। ভাইয়ের জ্ঞান ফিরেছে, ভাইয়া একদম ঠিক আছে, ফিরে আসবে তো তোর কাছে। শান্ত হ লক্ষ্মীটি। খেপে উঠল প্রিয়তা, মেজাজ হারিয়ে ফেললো। তুমি আমায় নিয়ে যাবে না? বেশ, যেতে হবে না। বুঝতে পেরেছি তোমরা সবাই খারাপ, তোমরা কেউ চাও না আমি আমার প্রণয় ভাইয়ের কাছে যাই। আচ্ছা, আমার কাউকে লাগবে না, আমি একাই যাব। হঠাৎ করে প্রিয়তার উগ্র ভাব দেখে ভয় পেয়ে গেল প্রেম। কেউ কিছু বোঝে ওঠার আগে এক ছুটে বেরিয়ে গেল সে। এহেন কাণ্ডে বোকা বনে গেল। দাঁড়িয়ে রইল গেটের কাছে সকলে। ভয় হৃৎপিণ্ড মোচড় দিয়ে উঠেছে প্রেমের। দৌড়ে পিছিয়ে নিল সে। মেন রোডের মাঝ দিয়ে বেসামাল গতিতে চোখ মুছতে মুছতে ছুটে যাচ্ছিল প্রিয়তা। অজানা গন্তব্য তার, টলমলে পা। উল্টো দিক থেকে ছুটে আসা দ্রুতগামী ট্রাক হর্ন দিয়ে অনবরত কিছু হুঁশ দিচ্ছে প্রিয়তাকে। অনেকটা কাছে এসে গেছে ট্রাকটা, ধাক্কা মারতে যাবে তার আগে হ্যাঁচকে টানে উল্টে ফেলে দিল কেউ। তাল সামলাতে পারল না প্রিয়তা, মুখ থুবড়ে পড়লো পিচ ঢালা রাস্তায়। মুহূর্তেই হাঁটু আর কোনো তুলতুলে চামড়া ছিঁড়ে ফিনকি দিয়ে বেরিয়ে এলো রক্ত। পথচারী লোকরা ঢাল নামলো রাস্তায়, জটলা পাকিয়ে দেখতে লাগলো দৃশ্য। কিছুজন উঁচু নিচু ভিন্নতায় কথা বলতে লাগলো। দেখতে দেখতে আবারও জ্ঞান হারিয়ে মাঝ রাস্তায় লুটিয়ে পড়লো প্রিয়তা। তার শিমুল তুলনায় দেহখানা পড়ে রইল ধুলোমাখা রাস্তায়। জটলা দেখে ছুটে এলো প্রেম। বোনকে আবারও জ্ঞান হারিয়ে অবচেতন হতে দেখে ভেতরটা কুকিয়ে উঠলো তার। বোনের বিবর্ণ মুখটার দিকে তাকিয়ে বুক ফাটিয়ে আর্তনাদ হলো তার। মাঝে মাঝে এদের দেখে অবাক হয়ে যায় প্রেম। অনেক ভালোবাসে তো সে দেখেছে, অনেক ভালোবাসার উদাহরণ তাদের বাড়িতেই আছে, কিন্তু এমন ভালোবাসা বা এত ভালোবাসা, এত পাগলামি, এত উন্মাদন, এত আত্মত্যাগ দেখেনি আর একটাও প্রেম। এটা প্রেমের সাধারণ কোনো সংজ্ঞাতে পড়েও না। স্বাভাবিক কোনো মানুষ এমন ভালোবাসতে পারে না। আচ্ছা, এরা মানসিকভাবে সুস্থ আছে তো? মাঝে মাঝে সন্দেহ জাগে প্রেমের মনে। ভালোবাসার সীমানা এরা অনেক আগে পেরিয়ে গেছে। ভালোবাসা নামক তুচ্ছ শব্দ দিয়ে এদের সম্পর্কের গভীরতা মাপা সম্ভব না। যেখানে তীব্র মাদকাসক্ত কোনো ব্যক্তি যেমন একদিন তার প্রিয় মাদকটা ছাড়া থাকতে পারে না, তো বন্ধ হয়ে আসে, তেমনই প্রিয়তা এবং প্রণয়। এদের অবস্থাটা ঠিক তেমন। এরা একে অপরের প্রাণঘাতী নেশা, যা রক্তে মিশে গেছে। কথায় আছে না, যেটা আমার সবচেয়ে বেশি চাই সেটা আমি সবচেয়ে আগে হারাই।
বাড়িতে নিয়ে গিয়েও প্রিয়তাকে বেঁধে রাখা সম্ভব হচ্ছিল না। আজকের মতো এতটা উগ্র আচরণ প্রিয়তা বছরের জীবনকালে কখনো মনে হয় করেনি। বোনের কান্নায় কলিজা ছিঁড়ে যাচ্ছে প্রেম প্রীতম অরণ্যরাজ সমুদ্রের। সবাই তাদের ছোট্ট বোনটার সীমন্তুলন নেই নরম উঠে হাত পায়ে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দিতেই বুক কাঁপছিল। এই পাশবিক কাজটা যেন তাদের দ্বারা কিছুতেই হবে না। ভাগ্যিস চার গিন্নি বাড়িতে নেই, না হলে একজনকে কিভাবে সামলাতো তারা। বোনের গলা ফাটানো চিৎকার সইতে না পেরে দম বন্ধ হয়ে আসছে প্রীতমের। তার ছোট্ট বোনরা যেন মরণ যন্ত্রণা পাচ্ছে। প্রিয়তা নিজের সকল ইগো রাগ জেদ অভিমান ছেড়ে হিতাহিত জ্ঞান হারিয়ে দুহাত শক্ত করে জড়িয়ে ধরলো প্রীতমের পা। কাঁদতে কাঁদতে শ্বাস আটকে আসছে প্রিয়তার। সে প্রীতমের পা জড়িয়ে করুণ কণ্ঠে আর্তনাদ করে বলে, ভাইয়া, হয়তো ওরা আমায় মাটি দিয়ে দে, না হয়তো ওরা আমাকে আমার প্রণয় ভাইয়ের কাছে নিয়ে যা। দুটো থেকে একটা কর, এক্ষুনি কর, মুক্তি দে আমায়। হয়তো আমাকে আমার জানের কাছে নিয়ে যা, না হয় আল্লাহর নামে কুরবানি দে, তবু আমার কলিজায় একটু শান্তি দে। প্রিয়তার অবস্থা দেখে মাথা ঘুরাচ্ছে প্রিয়স্মিতার। সকল ভাবনা এলোমেলো হয়ে যাচ্ছে নিমিষেই। প্রণয় এখানে মরেনি, তাতে এমন করছে। আর যদি সত্যি মরে যেত? প্রিয়স্মিতার ভাবনা সমাপ্ত করতে পারল না, দাঁড়িয়ে পড়ল। প্রীতমের হাত ধরে টেনে তুলল প্রিয়তা। এলোমেলো চুল, রক্তবর্ণ চোখ, ফর্সা মেয়েটার সম্পূর্ণ লাল হয়ে গেছে। প্রীতমকে টানতে টানতে প্রিয়তা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। একে অপরের মুখ চাচাই করে পেছনে ছুটলো সবাই। রাজভারত চোখে জানতে চাইলো, কোথায় যাচ্ছ মেজদা? প্রীতম উত্তর দিল স্পষ্ট, যার কাছে গেলে আমার বোন শান্তি পাবে। কিন্তু কোনো কিন্তু নয় প্রেম, বেশি বলতে হলো না। ছুটে গেল গ্যারেজ থেকে গাড়ি বের করলো প্রেম। বোনকে নিয়ে পেছনের সিটে বসলো প্রীতম। টেনে বুকের মাঝে নিয়ে মাথায় হাত বোলালো বোনের মাথায়। নরম গলায় বলল, আর কাঁদিস না পাখি, যাচ্ছি তোর প্রণয় ভাইয়ের কাছে। প্রিয়তা ভাইয়ের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। বাংলাদেশ এয়ারলাইন্স থেকে ইস্তাম্বুলস এয়ারলাইন্সে রাত 10টায় পৌঁছালো তারা। দীর্ঘ 10 ঘন্টার ফ্লাইট জার্নি। তুরস্কের মাটিতে পা রাখতে প্রিয়তার অস্থিরতা ছটফটানি বেড়ে গেল কয়েক গুণ। 20 মিনিটের মধ্যে এরা হাসপাতালে নিয়ে পৌঁছালো প্রেম ও প্রীতম। রিসেপশনে আসতেই দেখা হলো শুদ্ধের সাথে। প্রিয়তার বিষগ্ন অন্ধকারের মুখটা চোখে আসতেই থমকে গেল শুদ্ধ। মায়াবিনীর এমন বিধ্বস্ত রূপ, অবস্থা দেখে অন্তর পুড়ে ছাই হয়ে যাচ্ছে তার। প্রীতম কিছু বলার পূর্বে প্রিয়তা উত্তেজিত শ্বাস শোনা গেল। দৌড়ে শুদ্ধের নিকট চলে আসে প্রিয়তা। শুদ্ধের চোখে তাকে আর্তনাদ করে বলে, কোথায় আমার প্রণয় ভাই? নোনা পানিতে চোখ ঝাপসা হলো শুদ্ধের। চোখের আড়ালে মুছে নিল তা। আসো আমার সাথে। প্রিয়তা প্রীতম এবং প্রেমের দিকে তাকালো না। উদ্ঘাটনায় ছুটে গেল শুদ্ধের পিছু পিছু। আইসিইউর বাইরে দাঁড়িয়ে আছে শুদ্ধ। প্রিয়তার জল টলটলে চোখের অস্থিরতায় দেখলো কোথাও। আঙুলের ইশারায় ভেতরের দিকে তাক করলো শুদ্ধ। আইসিইউর দরজায় কাঁচ লাগানো, বাইরে দাঁড়িয়ে ভেতরে সবটা পরিষ্কার দেখা যায়। শুদ্ধ আঙুলের ইশারা অনুসরণ করে কাঁচের দরজার পাশে তাকাতেই হৃৎপিণ্ডটা যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল প্রিয়তার। প্রিয়তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তে জন্য স্তব্ধ হয়ে গেছে। শিরদাঁড়া দিয়ে নেমে গেল যেন সেফ শীতল স্রোত। কাছের স্বচ্ছ আবরণে এক ধূসর জগৎ, যান্ত্রিক নিস্তবতা। শীতল কক্ষটির মাঝে ধবধবে সাদা বিছানায় নিথর হয়ে শুয়ে আছে তার প্রাণের পুরুষ। তার নিঃশ্বাসে অক্সিজেন, বেঁচে থাকার একমাত্র অবলম্বন। চোখে উপচে পানি গড়িয়ে পড়ছে প্রিয়তার। তার সুখের নীড়, তার একমাত্র ঘর, তার সংসার। তার বুকটা নিস্তব্ধ, সাদা ব্যান্ডেজে মরিয়ে ঢাকা হয়ে আছে। মুখের ওপর শক্ত করে বসানো অক্সিজেন মাস্ক, আর তার তীব্র ক্ষীণ ক্ষীণ নিঃশ্বাস। মাস্কের ভেতর দিয়ে ঘোলাটে লাগছে সবটা। দু হাতের শিরায় ক্যালোনা লাগানো। মাথার শিওরে থাকা মনিটরের সবুজ বাতিতে 3টে রেখা ঢেউয়ের মতো বিপ বিপ করছে। প্রিয়তা দেখল প্রণয়ের সেই উদ্ভণ্ড তেজি চেহারা একদম নিস্তব্ধ। প্রিয়তার মনে হলো তার প্রণয় ভাই সত্যি কথা রেখেছে, সে ছেড়ে যায়নি, ফিরে এসেছে প্রিয়তার কাছে যেমন কথা দিয়েছিল। প্রিয়তার দরজা ঢেলে ঢুকতে যেতেই খপ করে হাত ধরে ফেললো শুদ্ধ। ব্যথাতুর কণ্ঠে বলল, ভেতরে যাওয়ার পারমিশন নেই প্রিয়। ও ঘুমাচ্ছে, ওর বডি মাত্র রেসপন্স করতে শুরু করেছে। ও কিন্তু চোখ মেলতে বা কথা বলতে এখনো পারছে না। কড়া অবজারভেশনে রাখা হয়েছে। প্রিয়তা অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো কাচের দরজার ওপরে। তার বুক জ্বলে যাচ্ছে তার মানুষটা একটু কাছ থেকে দেখার জন্য, ছুঁয়ে দেখার জন্য।
প্রিয়তা অনুরোধ করতে নিলেই শুদ্ধ পরিষ্কার জানালো, পারমিশন নেই প্রিয়। আর কিছু করতে পারলো না প্রিয়তা। প্রিয়তা নিঃশব্দে ঠোঁট কামড়ে কেঁদে উঠল। বোধ হয় কণ্ঠ দিয়ে শব্দ বের হওয়ার সামর্থ্য নেই তার। কাছের দরজায় হাত রাখলো। বাইরের হিমশীতল কাচের ওপাশে তার সর্বোচ্চ শুয়ে আছে। তার পুরো পৃথিবী নীরব হয়ে পড়ে আছে বিছানায়। তাকে ছুঁয়ে দেখতে পারছে না প্রিয়তা, তার কণ্ঠ শুনতে পারছে না, তার বুকে ঝাঁপিয়ে পড়তে পারছে না, সকল অভিযোগ অভিমান উগরে দিতে পারছে না। এক অদ্ভুত হাহাকার প্রিয়তার কণ্ঠ চিরে বেরিয়ে আসতে চাইলো, তবুও পারল না সে। প্রণয়ের প্রতি প্রিয়তার এই মারাত্মক ভালোবাসার ব্যাপারটা যতবারই স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করুক শুদ্ধ, ততবারই তার হৃদয় বেশ বিদগ্ন হয়ে যায়, রক্তাক্ত হয়ে ক্ষত বিক্ষত হয়েছে। পাগল মনটা মানতেই চায় না যে এই নারী তার নয়, অন্য কারো। মাঝে মধ্যে রমণীর হাত ধরে বাচ্চাদের মতো অভিযোগ করতে অভিমানী গলায় বলতে ইচ্ছে হয়, এত বৈষম্য কেন গো তোমার প্রতি, এত অবিচার কেন করো আমার প্রতি, যতটা ভালোবাসলে তার 10 ভাগের 1 ভাগও কি আমাকে ভালোবাসা যেত না। প্রিয়তা বাইরে দাঁড়িয়ে ছটফট করছে। তখনই ডক্টর এলেন চেক আপের জন্য। ডক্টর ভেতরে তাকালেন। সামনে দাঁড়ানো মেয়েটার দিকে তাকিয়ে প্রিয়তার শ্বাস আটকে গেল। ওনার কাছে যেতে পারবো ডক্টর? ডক্টর কিছুক্ষণ চুপ থেকে দেখলো মেয়েটার ভেতরে ছটফটানি, অশ্রু চোখে চরম আশা নিয়ে তাকিয়ে আছে তার ওই দিকে। ডক্টর জবাবে না পেয়ে আহত হলো প্রিয়তা। কণ্ঠে ফের আকুলতা নিয়ে বলল, একটুখানি ওনার কাছে যেতে দেন না ডক্টর, বেশিক্ষণ না, জাস্ট একটু 1 মিনিট। কথা বলতে বলতে মেয়েটার কান্না দেখে ধারণ করলো ডক্টর। প্রিয়তা আর কিছু বলার পূর্বে ডক্টর বললেন, আপনার নাম কি রক্তজবা? ডক্টরের কথা শুনে আরও কান্নায় জোর পেল প্রিয়তার। ঠোঁট কামড়ে শব্দ রোধ করলো, সম্মতিমূলক মাথা ঝাঁকালো। ডক্টর বিষময়ে অন্ত রইল না। তিনি মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে দেখলো সামনে দাঁড়ানো মেয়েটিকে। তিনি স্পষ্ট দেখলেন আসক্তির কি মারাত্মক অসুখে ভুগছে দুজনেই, যাকে মেডিকেল ভাষায় বলে কোডিপেন্ডেন্স সিনড্রোম। ডক্টর, প্রিয়তা ডাকিয়ে স্বস্তি সম্বিত ফেলল ডক্টরে। তিনি আইসিইউ এর ভেতরে প্রবেশ করতে করতে বলে, আপনি ভেতরে আসতে পারেন, আপনার কণ্ঠ বা স্পর্শ পেলে উনি দ্রুত রিকভার করবেন। বলেই ভেতরে চলে গেল ডক্টর। প্রিয়তা অশ্রুসিক্ত ভেজা চোখে দুটি খুশির ঝিলিক দিয়ে উঠল। প্রিয়তার চোখের পাপড়ি কাঁপছে, বুক ধুকধুক করছে, শরীরের সবটুকু শক্তি যেন শুষে নিয়েছে। ভারী কাচের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো প্রিয়তা। সে যত কাছে যাচ্ছে প্রণয় ভাইয়ের বিশাল অবয়বটা তত বেশি পরিষ্কার দেখা যাচ্ছে তার ওই নিকট। প্রিয়তার নাক ছিঁড়ে চোখ বন্ধ করতেই এখন সে তীব্র অনুভব করতে লাগলো তার জানকে। বিছানা একদম কিনারে এসে দাঁড়ায় প্রিয়তা। বুকটা অসম্ভব রকম কাঁপছে, গাল বেয়ে টুপ টুপ করে গড়িয়ে পড়ছে পানি। চোখ দুটো কত কাঁদবে, এবার বুঝি পানির বদলে রক্ত ঝরবে। প্রিয়তার শব্দ রোধ হচ্ছে, 2 হাতে চেপে ধরলো পাশের টুলে বসে ফুপিয়ে উঠল। তীব্র কান্নার তালে দুলছে তার শরীর। নিজের কাপা হাতটা বাড়িয়ে রাখলো প্রণয়ের হিমশীতল হাতের ওপর। তাকে ছুঁয়ে দিয়ে যেন নিজেই কেঁপে উঠল সেই স্বস্তিদায়ক এক স্পর্শ। টলমল অশ্রু লাল চোখে তাকিয়ে প্রণয়ের মুখের দিকে। অতটুকু স্পর্শ পেতেই মনে হচ্ছে ভেতরটার অর্ধেক জখম হয়ে গেছে তার। আস্তে করে কেন লাগানো হাতটা তুলে উল্টো পিঠে চুমু খেলো প্রিয়তা। নিজের ঠোঁট ছুঁয়ে রাখলো ত্বকে। চোখ বন্ধ করতে গড়গড় করে নেমে এলো অশ্রুসিক্ত সেব জল। এত যন্ত্রণার পর একটা চুমু, মাত্র একটা চুমুই যেন আগ্নেয়গিরি শান্ত করে দিল। প্রিয়তা নিজেকে সামলাতে পারল না, টুকটুক করে অসংখ্য চুমু খেলো হাতটাতে। মনটা চাইলো ওই জখম মুখে ঝাঁপিয়ে পড়ে ব্যথাটা কমিয়ে দিতে। নিষ্ঠুর একটা মানুষ, সে কি আর ব্যথা পায়? সে তো শুধু ব্যথা দিতে জানে। এত বছর এত যন্ত্রণা দিয়েও তার মন ভরেনি। এখন শুধু নিঃশ্বাস আটকে মারাটা বাকি। এসব ভাবতে ভাবতে প্রিয়তা কখন যেন হাত বাড়িয়ে দিল প্রণয়ের গালে, নিজেও বুঝলো না। আলতো করে স্পর্শ করলো খোঁচা খোঁচা দাড়িগুলোতে। ধীরে ধীরে আঙুলগুলো বলিয়ে দিতে দিতে প্রণয়ের হাত টেনে ধরে নিজের ব্যথাতুর কণ্ঠে বলল, এবার খুশি হয়েছেন তো? নিশ্চয়ই আপনি খুব খুশি হয়েছেন। খুশি তো হওয়ারই কথা ছিল। আপনাকে চিনি আমি, আপনি আমার জাত শত্রু। আপনি সবসময় তকে তকে থাকেন কিভাবে প্রিয়তাকে একটু কষ্ট দেওয়া যায়। নির্দয় পুরুষ, অমানবিক লোক। জান, এক জীবনে তোমাকে ভালোবাসার শাস্তি আর কতবার দেব? এক গরু আর কয়বার জবাই দেবে? কি
কে সব সময় বিড়ালের মতো পেছন পেছন ঘুরবে? বলতে বলতে প্রণয়ের কপাল ঠেকালো প্রিয়তা। চোখ বন্ধ করে পাপড়ি ছুঁয়ে স্বচ্ছ পানি গড়িয়ে পড়লো প্রণয়ের গালে। ধীরে ধীরে প্রণয়ের দু চোখের পাতা সময় নিয়ে ভেজা চুমু আঁকলো প্রিয়তা। অতঃপর গালে গলায় আস্তে আস্তে ছোট ছুঁয়ে দিল অবুঝ পাখির মতো। খুব আস্তে করে বুকের ওপর ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, সারা জীবন না খেয়ে থাকলেও আমি ভাতের অভাবে মরবো না, কিন্তু এক মুহূর্ত যদি আপনি আমায় ফাঁকি দেন, মরণ যেন অনিবার্য। আপনার শূন্যতায় তীব্রতা কতটুকু আপনি বোধ করি তা আমি বোধ করি তা কোনোদিন উপলব্ধি করতে পারবেন না আপনি।